রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন রাজশাহী থেকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং চট্টগ্রাম থেকে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান। জনাব ডাবলু সরকার, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ওবায়দুল কাদের কেবল শুভেচ্ছা বিনিময় বললেও আজকে আবার প্রধানমন্ত্রী যে রাজনৈতিক উপদেষ্টা আছেন এসটি ইমাম, তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী আরেকটি সংলাপ করবেন। আপনার কাছে দুজনের বক্তব্য একটু আলাদা মনে হচ্ছে কিনা জনাব ডাবলু সরকার? জি, ধন্যবাদ। আমরা আমাদের ওয়ার্কিং কমিটির যে মিটিং ছিল গত 2 দিন পূর্বে, সেইখানে কিন্তু তারপরে আমাদের পার্টির সাধারণ সম্পাদক তিনি কিন্তু এই প্রস্তাবটা বিরোধী পক্ষ যারা আছেন বা অর্থাৎ যারা নির্বাচনের আগে যে 75টি রাজনৈতিক দল মাননীয় প্রধানমন্ত্রী তাদের গণভবনে ডেকে সংলাপ করেছিলেন, তাদেরকে আবারও তিনি শুভেচ্ছা বিনিময় করার জন্য তিনি দাওয়াত করেছিলেন। সেটি আমাদের পার্টির সাধারণ সম্পাদক সেটি বলেছেন। আজকে এক উপদেষ্টা তিনি এটি বলেছেন যে তিনি আবারও সংলাপ করবেন বা বিরোধী দল যারা আছেন তাদের সাথে। আসলে এই বিষয়টা সংলাপ তো নির্বাচন নিয়ে হয়েছে, এখন সংলাপ হয়তো দেশ পরিচালনার ক্ষেত্রে যদি বিরোধী পক্ষের কোনো ভালো সুপরামর্শ থাকে সেটি মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করে আগামী 5টি বছর কি করে মানুষের কল্যাণে কাজে লাগানো যায় সেই পরামর্শ নিয়ে তিনি হয়তো সেই পরামর্শগুলো বিরোধী পক্ষের কাছ থেকে নিতে পারে। এই কারণে হয়তো গণভবনে তাদেরকে ডাকা বা সংলাপে আরেকটি বসার ইচ্ছা তিনি পোষণ করেছেন এবং সেটি বসে যেটি ভালো ফলাফল হয় সেটি গ্রহণ করে আগামী 5 বছরের জন্য তিনি দেশের জন্য কাজ করতে চান। এটি হয়তো হতে পারে, আমার কাছে মনে হয়েছে। তার মানে আপনি দুটি বক্তব্যের মধ্যে কোনো আপাত সংঘাত বা কোনো বৈপরীত্য দেখতে পাচ্ছেন না? না, এটি আমি দেখতে পাচ্ছি না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এত বিপুল সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে যেখানে নির্বাচনে আসা না আসা নিয়ে একটি টালমাটাল অবস্থা ছিল, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সকল দলকে কিন্তু এক জায়গায় নিয়ে এসছে। এটি তিনি মনে করেছেন তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, দেশ পরিচালনা করছেন, তাদেরকে আবারও ডেকে তাদের বুদ্ধি পরামর্শ নেওয়া দরকার বা ভালো কিছু গ্রহণ করা দরকার, যেটি বিভিন্ন দেশে আছে বিরোধী দল এবং সরকারি দল একটি জায়গায় যে দেশ পরিচালনার ক্ষেত্রে ভালো পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করে। মাননীয় প্রধানমন্ত্রী সেটি উপলব্ধি করে হয়তো তাদেরকে ডেকেছেন। আমি এখানে আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সংলাপ যদি হয়ও এবং সেটি যদি রাজনৈতিক সংলাপ হয়, সেটি নিয়ে আপনাদের মানে আপনার কাছে জানতে চাইছি আপনি কি আশা করছেন বা আপনার খুব আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা সংলাপ নিয়ে আমরা শুনেছি, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইতিমধ্যে বলেছেন সংলাপের এই যে এজেন্ডাটা আমাদেরকে আগে জানানোর জন্য। যদি এজেন্ডা ভিত্তিক যদি আলোচনা হয় সেক্ষেত্রে বিএনপি আমার মনে হয়, আমি নিজের ব্যক্তিগত মনে করি সেখানে সাড়া দেবে। কারণ কোনো এজেন্ডা ছাড়া কোনো আলাপ আলোচনা সংলাপ কিন্তু সফল হয় না। এজেন্ডা ভিত্তিক যদি সংলাপ বা আলোচনা হয় সেটা সারা জাতি সেটাতে সাড়া দেবে। বিএনপিও আমি মনে করি এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা যদি সরকার পক্ষ থেকে করা হয় বিএনপি সেখানে সাড়া দেবে, সেটা আমি মনে করি। জনাব আব্দুল মান্নান, ভোট নিয়ে কারচুপি, জালিয়াতি এবং আরো নানা ধরনের অভিযোগ আপনারা করেছেন, কিন্তু নির্বাচনে কি অনিয়ম হয়েছে সেটার দালিলিক প্রমাণ আপনারা হাজির করেছেন কিনা, আপনাদের হাতে রয়েছে কিনা? নির্বাচন কমিশন সচিব যে সংক্ষুব্ধ হলে যে কেউ আদালতে যেতে পারেন বলে যে কথা বলছেন, আপনারা সেই সুযোগটি কেন নিচ্ছেন না? 30 তারিখ নির্বাচন, ডিসেম্বর 30 তারিখ যে নির্বাচন ছিল সেই নির্বাচন জনগণেরই কথা 29 তারিখ নির্বাচন হয়ে গিয়েছে এবং জনগণের সবচাইতে আমাদের এই যে বোর্ডের অভিযোগ, সেটা আমরা যখন নির্বাচনের পরে যখন আমরা জনগণের সাথে আমরা কথা বলেছি, জনগণ তার প্রতিক্রিয়া জানিয়েছে। সারা বাংলাদেশ ব্যাপী এখন কথা হচ্ছে আমার মৌলিক অধিকার, আমার ভোট আমি প্রয়োগ করতে পারিনি। বিশেষ করে আমরা যারা আওয়ামী লীগ করে তাদের থেকেও আমরা শুনছি আমার ভোটটা আমি দিতে পারিনি। না, কিন্তু জনাব আব্দুল মান্নান, আপনার কাছে মনে হয় না যে এই সব প্রতিক্রিয়া, আমার ভোট আমি দিতে পারি নাই, সেই ধরনের প্রতিক্রিয়া বেশি আসতে শুরু করেছে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর? এবং আপনাদের শীর্ষ নেতৃত্ব বলেছিলেন যে প্রত্যেকটি কেন্দ্র পাহারা দিতে, সব কেন্দ্রের মধ্যে এজেন্টরা যেতে, কেন্দ্রের মধ্যে থাকতে, অবস্থান করতে, সেগুলি কি আপনারা করেছিলেন? 40,000 কেন্দ্রের মধ্যে কয়টি কেন্দ্রে আপনাদের অবস্থান আমরা দেখেছি? আপনারা কয়টি কেন্দ্রে নিয়ে আপনারা আসলে 30 ডিসেম্বর যেই কতক্ষণ নির্বাচন হয়েছে সেই কতক্ষণ আপনারা প্রতিবাদ বা
অবস্থান করেছেন সেখানে? আমরা এই যে আমাদের একটা এই যে বাঙালির একটা প্রভাব আছে, 10 নম্বর মহাবিভূষঙ্গ যেরকম একটা কথা হয়, এই নির্বাচনকে নিয়ে আমরা 10 নম্বর বিভূষঙ্গের মধ্যে আমরা ছিলাম। আমরা কোনো অবস্থাতেই আমরা এলাকায় গণসংযোগ, পোস্টার, লিফলেট বিতরণ থেকে শুরু করে আমরা কিছু করতে পারি নাই। কেন করতে পারি সেটা জনগণই ভালো করে জানেন। আমাদের নেতা কর্মীদের থেকে গ্রেপ্তার, আমাদের যে 300 আসনের প্রার্থী ছিল সব প্রার্থীদের উপর আক্রমণ হয়েছে। বিশেষ করে আমাদের চট্টগ্রামে আব্দুল্লাহ নুমান সাহেব, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের এই যে আবু সুফিয়ান, আমাদের যারা আছে সবাই, বিশেষ করে আমাদের 9 আসনের প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন, উনি কারাগারে আছেন। আমাদের প্রত্যেকটা নেতা কর্মী আমরা কেউ ঘরে থাকতে পারি নাই। আমরা এই যে আমার ভোটের সময় আমরা এজেন্ট দিতে পারি নাই বা বিভিন্ন আমরা পাহারা দেব যেটা আমরা করতে পারি নাই, সেটা জনগণ খুব ভালো করেই জানেন। আমরা জনাব ডাবলু সরকার আপনার কাছে ফিরতে চাই যে আমি যদি বলি যে আপনার এলাকায়, বা আমি যদি বলি আপনি যেহেতু রাজশাহী মহানগরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি রাজশাহী মহানগরের কথাই যদি আমি জানতে চাই, রাজশাহী মহানগরে কি আওয়ামী লীগে ছাড়া অন্য যেসব রাজনৈতিক দল ছিল তাদেরকে তারা সমান সুযোগ পেয়েছিল, তারা অর্ধেক সুযোগ পেয়েছিল, তারা 4 ভাগের 1 ভাগ সুযোগ পেয়েছিল, বা তারা কিরকম সুযোগ পেয়েছিল? তারা এজেন্ট দিতে পেরেছিল, তারা ভোট দিতে যেতে পেরেছিল? যেসব অভিযোগ করা হয় সেসব অভিযোগের সত্যতা আপনার এলাকার প্রেক্ষিতে আপনি যদি একটু বলেন। জি, ধন্যবাদ। আসলে আমাদের বিরোধী পক্ষ অর্থাৎ বিএনপি বা 20 দলীয় জোট বা জাতীয় ঐক্য ফ্রন্ট, তারা কিন্তু নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড কথা বলছিলেন। তা আমাদের রাজশাহী সদর আসন যেটি, সেটিতে ধানের শীষ নিয়ে মিজানুর রহমান মিনু, তিনি একবার এমপি ছিলেন, মেয়রও ছিলেন। আর আমাদের ফজলে হোসেন বাদশাহ, তিনি 14 দলের ক্যান্ডিডেট ছিলেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর সাথে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তারপরে ইসলামী আন্দোলন, তারপরে আরও একজন স্বতন্ত্র প্রার্থী মিলেন, 5 জন ছিল। তা আপনি খেয়াল করে দেখবেন যে আপনার সাংবাদিকদের যারা আছে তাদের সেই ভিডিও ফুটেজগুলো যদি দেখেন, তাহলে কিন্তু দেখবেন যে তারা দেধার সে কাজ করেছে। তারা মানুষের বাড়ি বাড়ি গেছে, ভোট চেয়েছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন, মত বিনিময় করেছেন, প্রতিদিনই টিভিতে কিন্তু তাদেরকে দেখিয়েছেন। এই পরিবেশটা ছিল। এবং নির্বাচনের দিনটা এত চমৎকার পরিবেশ রাজশাহীতে বিরাজ করছিল যে যেইখানে পুলিং এজেন্ট তাদের ছিল, তারা নির্বিঘ্নে ভোটারদেরকে কাছে ভোট চেয়েছে, ভোটার স্লিপ পৌঁছে দিয়েছেন, সমস্ত কিছুটাই ছিল কিন্তু। এবং রাজশাহী সদর আসনে কিন্তু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আপনি জানেন যে ধানের শীষ 1,04,000 ভোট পেয়েছে। আমরা নৌকা প্রতীক নিয়ে ফজলে হোসেন বাদশাহ 1,15,400 ভোট পেয়েছে, অর্থাৎ আমরা 11,400 ভোটে কিন্তু জয়যুক্ত হয়েছি। এবং রাজশাহীতে এই সদর আসনের একটি বিএনপির নেতাকর্মীকে কিন্তু অহেতুক কোনো কারণে জেলে নিক্ষেপ করা হয়নি, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। সেই পরিবেশটা কিন্তু ছিল। আমরা এই পরিবেশটা রাজশাহীতে ছিল, এবং রাজশাহীর জেলাগুলোতে কিন্তু একই অবস্থান করছিল। এখন যেটি হয়েছে যে রাজশাহীর একটি আসনের প্রার্থী চারঘাট বাগা থেকে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি অনেক আগেই, আজ থেকে 3 মাস আগেই, 4 মাস আগে সম্ভবত, তিনি কয়েকটি মামলায় আসামি ছিলেন। সেই পুলিশের গাড়িতে ককটেল মারার কারণে সে অ্যারেস্ট হয়েছে, তাকে নমিনেশন দেওয়া হয়েছে, সে জামিন পান নাই। এইটিকে যদি এখন কেউ মনে করেন যে তাকে আটকে রেখে আমরা নির্বাচন করছি, তাহলে কিন্তু এটি আমাদেরকে একটি ব্লেম দেওয়া হবে, কিন্তু এর কিন্তু নাই। আর আরেকটি জিনিস আমি যেটি বলবো, যে এইখানে রাজশাহীতে যে আসনগুলো নির্বাচন হয়েছে, একটি ভোটারও তারা কমপ্লেন করেন নাই যে আমি আমার ভোট দিতে পারি নাই। একটি ভোটারও তারা বলেন নাই যে আমি ভোট সেন্টারে গেছি, আমি ভোট দিতে পারি না, আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে। একটি পুলিং এজেন্ট তো কিন্তু বিএনপি যারা আছেন তারা কিন্তু কেউ নির্বাচন কমিশনের এখন পর্যন্ত অভিযোগ করেন নাই যে আমি পুলিং এজেন্ট ছিলাম, আমাকে বের করে দিয়েছে, এখানে ভোটে পুরো রাজশাহীর চিত্র এই একই রকম আপনি বলছেন? পুরো রাজশাহীর চিত্রটা একই রকম এটি। তবে 2-1টি জায়গায়, 2-1টি সেন্টারে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, এটা আমি স্বীকার করব। এটি 2-1টি জায়গায়।